আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? একটু জানাবেন। একটু জানালে ভালো হয়, দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না। ছবি দেখতে পাচ্ছি, উম, কিন্তু কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংকস। নমস্কার, শুভ সন্ধ্যা। সুর অ্যান্ড সঙ্গীত ফেসবুক পেজ গ্রুপের আমন্ত্রণে আজ আমি লোপামুদ্রা ভট্টাচার্য এসেছি কবিতার ডালি নিয়ে। কিছু বিভিন্ন কবির কবিতা তো থাকবেই, তাতে আমারও দু একটি কবিতা থাকবে, আমার নিজের লেখা। আমি অবশ্যই কৃতজ্ঞ এই অভিজিৎ ভট্টাচার্যর কাছে। ওনার আমন্ত্রণে আজ আমি এখানে এসেছি, অনুষ্ঠান করছি। আর এবং অন্যান্য অ্যাডমিনদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই। সমস্ত সদস্যদের, সুর অ্যান্ড সঙ্গীত পরিবারের সমস্ত সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। এবং যারা এখন দেখছেন বা পরবর্তীকালেও দেখবেন, তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। তো শোনা যাচ্ছে? ঠিক আছে। আমি শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির 48 নম্বর কবিতা দিয়ে। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নেচে ওঠে। গগন ভরা পরশ খানি লাগে সকল গায়ে, ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে। ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়, 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি, আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি, আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি, আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো
পিতার আশীর্বাদ। কবিগুরুর বাণী দিয়ে শুরু করলাম। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। বৈশাখের রবীন্দ্রনাথের পরে পরেই আমাদের যার কথা মনে হয় তিনি হলেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ, শোনা গেল তো? ভালো করে শোনা যাচ্ছে, লিখেছে। আচ্ছা, আর কাজী নজরুল ইসলামের একটি ছন্দের কবিতা এবং ছোটদেরও বলা চলে, ছোটদেরও কবিতা শোনাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, লিচুচোর। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরে ওই গাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে গাছে কি যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সারাত জোরে। পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ি, বেটা ভাই বড় নচ্চার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গ দেয়াল, দেখি এক ভিট্রে শিয়াল। আরে ধ্যাত, শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকুল গলে, ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামে মেছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তওবা না খপ্তা। আচ্ছা, অদিতি বলছো ভালো হচ্ছে, খুব মিষ্টি মেয়ে অদিতি, অদিতি চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। পিয়ালি লিখেছে হ্যাঁ শোনা যাচ্ছে, খুব ভালো হচ্ছে, অনেক ভালোবাসা। শোনা গেলে তো ঠিক আছে। আচ্ছা, পরশু দিন 12ই জানুয়ারি আমাদের ভারতের মনীষী বিবেকানন্দের জন্মদিন। তো বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই কবি তপন বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে। কবি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা স্বামী বিবেকানন্দের জন্মদিনে। নির্ভীক এক বাঙালি যুবক শিকাগো ধর্মসভায় মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেছিল জোর গলায়, বহুদূর থেকে এখানে এসেছি আমি সামান্য মানব, বলার জন্য পেয়েছি সময় জানি খুব দুর্লভ। প্রথমেই বলি সার সত্যটি, শোনো সব বোন ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমার জন্ম ভারতবর্ষে 7 সমুদ্র পারে, পেরিয়ে এসেছি কত জলপথ, কত ঢেউ পারাবারে। এসে শুধু দেখি কত গুণীজন, কত কত দেশ থেকে, চেনা জানা নেই কারো সঙ্গেই, শ্রদ্ধেয় প্রত্যেকে। দেখিয়ে সভায় সমস্ত পৃথিবী মিলে গেছে এক ঠাঁই, সবাইকে বলি মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের দেশ ঐতিহ্যের তার গতিধারা বেয়ে, পথে পথে ঘুরি মানুষে মানুষে মিলন মন্ত্র গেয়ে। আমাদের কাছে চতুর্বেদ আর বেদান্তের মহাগান, প্রতি শ্লোকে আছে ঐক্য বার্তা, বিভেদ পরিত্রাণ। লেখা আছে তাতে মানুষের সত্য জীবনের মূল মন্ত্র, মানবিকতাই আবরণ হোক মানবের স্নায়ুতন্ত্র। বেদান্ত বলে প্রতি দেহকোষে বাস করে ঈশ্বর, সেই ঈশ্বরে ব্যাপৃত এই পার্থিব চরাচর। সব মালিন্য ধুয়ে মুছে আছে
সে বিশ্বজনীনতা, জানুক পৃথিবী ভারতের এই সহিষ্ণুতার কথা। সব প্রতিরোধ প্রতিবন্ধ করে দিয়ে দূর ছাই, বল হে বিশ্বে মানুষ সত্য তাহার উপরে নাই। আচ্ছা, এর বিবেকানন্দকে তো শ্রদ্ধা জানালাম। আমি এখন আমরা মায়েরা আর কি ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে অবশ্যই পড়াচ্ছি, তার কারণ এখন সত্যি কেরিয়ারের কথা ভেবেই। কিন্তু ইংলিশ হিন্দি যতটা ভালো পারে, বাংলাটা না পারলেও বেশ একটা গর্ববোধ করে। মানে মায়েরা বাংলাটা জানার খুব একটা দরকার নেই, বাংলাটা যেহেতু পরবর্তী জীবনের কাজে আসে না, কেরিয়ার লাইফে, সেই তাকে একটু ব্যঙ্গোক্তি বলা চলে। কবি ভবানীপ্রসাদ মজুমদারের একটি কবিতা আছে, বাংলাটা ঠিক আসে না, তো সেটা আমি একটু শোনাচ্ছি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গৌরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকাত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। কে আছেন, কারা আছেন? অদিতি বলছেন দারুণ হচ্ছে, দারুণ হয়েছে, ধন্যবাদ। দিদি তুমি অসাধারণ, ভালোবাসা নিস। আচ্ছা, আমি এবার বলি, এই অ্যাডমিন অভিজিতের একটু কথা বলি, ওর সম্বন্ধে না বললে নয়। সেটা বলতে গেলে একটা কবির কয়েকটা লাইন আমি আগে বলি, যে কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। তো এই কটা লাইন মানে পংক্তি পড়ে মনে হয়েছে যে আমাদের কি এখন আমাদের মুঠোফোনকে কি ঠিক সেরকম মনে হচ্ছে না? খানিকটা তো তাই। আমরা সত্যি এই মুঠোফোনের জন্য আমরা কে কোথায় ছিটিয়ে আছি, অথচ কেউ কাউকে চিনি না, ভালো করে জানি না, দেখা হয়নি, তাদের চোখে হয়তো দেখিনি, কিন্তু তারা কি সুন্দর আমাদের এই ফেসবুকের মাধ্যমে বন্ধু হয়েছে, তারা গ্রুপে আমাদের ডাকছেন, আমরা অনুষ্ঠান করছি, মঞ্চ পাচ্ছি না ঠিক কথাই,
কিন্তু এই যে অনুষ্ঠান করছি, দুধের স্বাদ ঘোলে মেটাই যাচ্ছে, কিন্তু একটা মন থেকে বাঁচার অনুপ্রেরণা তো বটেই। তা এই অভিজিৎ এত আন্তরিক, আমি মানে অবাক হয়ে গেছি ওর এই ফোন কল পেয়ে। মানে, দিদি তুমি কি করছো, কেমন আছো, আমার যেন মনে হচ্ছে ও পাশে থেকে বসেই বলছে কথাগুলো। তারপরে ওর একটি মিষ্টি বউ আছে, বউটিও খুব মিষ্টি, খুব সুন্দর। ওর সঙ্গে আমার ফোনেই কথা হয়েছে, সকলের সঙ্গে ফোনেই কথা হয়েছে, কেউ কাউকে চিনি না, এখনো চোখে দেখা হয়নি, অথচ আন্তরিকতা এত দূর পর্যন্ত গড়িয়েছে। আর ওনার মাও শুনেছি, অভিজিতের মাসিমা খুব ভালো গান করেন, বেতার শিল্পী। আমার প্রণাম রইল। সুযোগ ঘটবে হয়তো আগামীতে, সবার সঙ্গে দেখা হবে, কথা হবে। ওর জন্য একটা, ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু অভিজিৎকে আমি কিন্তু এখনও মানে দেখতে পেলাম না, বা কোনো কমেন্টস পেলাম না। যাই হোক, নাকি পছন্দ হচ্ছে না ভাই? বলতে পারো পরিষ্কার যে না ভাই, না দিদি পছন্দ হচ্ছে না তোমার কবিতা। আচ্ছা, এবারে বা ওই অভিজিৎ অনেক প্ল্যান প্রোগ্রাম ভালো করে, অন্যান্য অ্যাডমিনরা তো করেই, কিভাবে ভালো করা যায় এই গ্রুপটার সম্বন্ধে, কিভাবে ভবিষ্যতে আরও ভালো প্ল্যান প্রোগ্রাম করা যায়, এই নিয়েও অনেক ওদের পরিকল্পনা আছে। আমি খুব আশাবাদী, বা খুব আমার ভালো লাগছে যে ওরা এইভাবে আস্তে আস্তে এগোক। আমি এবারে চলে যাই রবীন্দ্রনাথের একটি কবিতায়। আমরা 25শে ডিসেম্বর পেরিয়ে এলাম, যীশুখ্রিস্টের। আচ্ছা, অভিজিৎ এসছো বলছো, দারুণ, আচ্ছা, ভালো লাগলো, অনেক ভালোবাসা। 25শে ডিসেম্বর পেরিয়ে এলাম, যীশুখ্রিস্টের জন্মদিন। তা সেই তাকে নিয়ে লেখা কবিগুরুর একটি কবিতা আমি শোনাই, মানবপুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপর কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শৈল শল্য, যে চতুর ছোড়াও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে। বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিসিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নবঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তাঁর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে? এই 25শে ডিসেম্বরের গত 2 বছর আগে 25শে ডিসেম্বরে আমরা হারিয়েছি আমাদের কলকাতার যিশু যাকে বলি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে। তো সেই একই সঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা শোনাই, উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী,
কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? এই লেখাটি কবি লিখেছিলেন 1969-70 এরকম নাগাদ। তো তারপরে দীর্ঘ প্রায় 50 বছর পরে 2018-তে কবি চন্দননাথ, বর্তমান কবি চন্দননাথ লিখলেন, এই ছোট শিশুটি এখন তো আর ছোট নেই। তো উনি কি লিখছেন, সেই শিশুর মানসিকতার কি পরিবর্তন হলো কি না হলো সেটা উনি লিখছেন এবার এত বছর পরে। দেখুন সেই শিশুটি সেই শিশুর মানসিকতাই আছে কি না, বা এত বছর পরে তার কি মানসিকতার কি পরিবর্তন হলো। কবিতাটির নাম লজ্জা, কবি চন্দননাথ। যে ছেলে একদিন রাজাকে বলেছিল, লজ্জা নেই রাজা, কাপড় কই, সে আজ বুঝে গেছে কোথায় মুখ খোলা কতটা যথাযথ মানানসই। সে আজ ছোট নয়, অনেক কাঠখড় পুড়িয়ে আজ সেই চিনেছে সার। কোথায় কতখানি করলে তোষামোদ, আখেরে মেওয়া কত মিলবে তার। তাই সে বোবা আজ, তাই সে অন্ধ, হারিয়ে গেছে তার সবুজ মন। করে সে মোসাহেবি সেই সে রাজাটিরই, যদিও জারি তার দুঃশাসন। কি লাভ ঘেঁটে তাকে, ক্ষমতা হাতে যাঁর, কি লাভ হয়ে তার চক্ষুশূল। তখন ছোট ছিল, এখন পাকা মাথা, কে আর করে ফের অমন ভুল। হিসেব করে রোজ কাটছে দিন তার, পাল্টে গেছে কিনা তার স্বভাব। ভাবে সে যতটুকু পাচ্ছি এই ঢের, উপরি সবটুকু সবই লাভ। তবু কি যে হয় হঠাৎ কোনো ভোরে, পড়লে চোখে তার ছেলের চোখ, মোচড় দিয়ে ওঠে মনের মাঝখানে জমাট বেঁধে থাকা গোপন শোক। একটা কাঁটা যেন কোথাও বিঁধে আছে, কোথায় বিঁধে আছে বোঝে না সে। বোঝে না মুখ তুলেই তাকালে ওই ছেলে, দু চোখে কেন তার জল আসে। মাথা যে কেন তার তখন নুয়ে আসে, কাঁপুন কেন জাগে শির দাঁড়ায়। পোশাক যথারীতি পরনে আছে জানে, লোকটা তবু ভারী লজ্জা পায়। তো সেই ছেলে আর ছোট আর নেই, আমি একটু জল খাই। হ্যাঁ, সেই ছেলে আর ছোটটি নেই, তার মানসিকতারও অনেক পরিবর্তন হয়েছে। চন্দননাথ সেটা দেখিয়ে দিলেন। বর্তমান একদম বাস্তব, কঠিন বাস্তব। সত্যি এটা পড়লে গায়ে কাঁটাই দেয়।
একটি ছোট্ট কবিতা পড়ি, প্রেমেন্দ্র মিত্রের, না এই পূর্ণেন্দু বত্রীর একটি ছোট্ট কবিতা বলি। কে তোমাকে চেনে? ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট ডিনার খাচ্ছ রোজ, সে তোমাকে চেনে? যে খাট পালঙ্কে শুয়ে স্বপ্নে তুমি চাঁদ সদাগর, সে তোমাকে চেনে? যে আয়নাকে শরীরের সব তিল সর্বস্ব দেখালে, সেই তোমাকে চেনে? যেন মেয়ে দেখা, এত বেছে ওই পর্দা কিনেছিলে, ও তোমাকে চেনে? ওই কালো টেলিফোন, ওয়ার্ডরোব, লং প্লেইং, টিভি, এসব থাক থাক বই, সোফা, নেপালি মুখোশ, কে তোমাকে চেনে? একমাত্র কার্পেটের ধুলোটুকু, রোদটুকু ছাড়া, দরজার জানলার ছেঁড়া করা আলোটুকু, ছায়াটুকু ছাড়া, কে তোমাকে চেনে? কার কেমন লাগছে একটু দেখি। যত শুনছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি গো। আচ্ছা আচ্ছা, পিয়ালি বলছিস। হ্যাঁ, এটা তো একটা ভালো প্ল্যাটফর্ম তোদের ক্ষেত্রে, যারা মঞ্চে যেতে পারিস না তাদের তো এটা সুযোগ দেখার। আর অদিতি আছে, ভালো হয়েছে। আর ঠিক আছে, ছবি অনেকের এখানে আছে, যদিও সোমনাথ দা মনে হচ্ছে। হ্যাঁ, ভুলভ্রান্তি অনেক হচ্ছে, ক্ষমা প্রার্থনীয়। আচ্ছা, আমি এই আমরা যে কোভিড পরিস্থিতিতে রয়েছি, মহামারীর কবলে পড়েছি, প্রায় আজকে 10 মাস হয়ে গেল। তো প্রথম দিকে যখন কোভিড মানে প্রথম আমাদের দেশে এলো, তখন একটা সকলের মনেই ভয়, আতঙ্ক, আশঙ্কা, উৎকণ্ঠা। তাই সেই তখন প্রত্যেকেরই মানসিক একটা এক একজনের এক এক রকম মানসিক অবস্থা হয়েছিল আর কি। তাতে কবিরাও নানান রকম অনেক রকম লিখেছেন, তা এক একজনের এক এক রকম মত। আমি কবি ধনঞ্জয় ঘোষালের একটি কবিতা শোনাই, তারপরে আমার নিজের লেখা দুটি শোনাবো, ওই লকডাউন পিরিয়ডেই লেখা, তারই সেই সংক্রান্তই। ধনঞ্জয় ঘোষালের লেখা কবিতা, ডাকো ডেকে নাও। যে যাকে ছেড়ে দিয়ে গেছো, আজ তার মনের কাছে গিয়ে দাঁড়াও, হাত বাড়াও, অভিমান খর্ব করে নিজেকে বড় করে বলো, তোমাকে ডাকছি, এসো। ডেকে নেবার এই তো সময়, তুমিও তো জানো না কতদিন আছো, আর সেও বা থাকবে কিনা এই ধূসর অপেক্ষার শেষে। এই তো সময় পুরনো ভুলগুলো শুধরে নেবার, এই তো সময় স্বীকারোক্তি আর সম্ভাষণ দিয়ে নিজেকে সাজানোর, মনটাকে স্যানিটাইজ করার। এই তো সময়, এই তো সময় পাশের মানুষের দিকে মুখ তুলে তাকাবার। কি এমন তালেবর হে তুমি, মহাকালের দুর্যোগ উপেক্ষা করে ধরে রাখতে পারবে আস্ফালন অথবা অহংকার? নত হও, এটাই তো নত হবার সময়, এটাই তো আত্মশুদ্ধি। পুরনো খাম খুলে দেখে নেওয়া চিঠি, ছোটবেলার রক, আড্ডা, ছিটকে যাওয়া প্রেম ও পরকিয়া। এই তো সময় দূর থেকে দল বেঁধে থাকা, কথা দিয়ে প্রাচীর না তুলে বানাও সেতু, বানাও সম্পর্কের সড়ক অথবা ব্রাউন কোনো ভালোবাসার হোমস্টে এবং ইয়েলো বর্ডার। এই তো সময় ঈষৎ ক্ষুণ্ণ হওয়া মনোমালিন্য মুছে তাদেরই ডাকো যে তোমার নিচে ছিল। এখন আর ওপর বলে কিছু নেই, সমস্ত ওপরে ওঠার ভরসা প্যারাশুট চাইছে। ছেড়ে যাওয়া সম্পর্ক সেই এক একটা প্যারাশুট। আমি নিচে নেমে মার্জনা চেয়ে আরেকবার শুরু করতে চাই জিরো থেকে। কে আর দেখবে তোমায় যদি পৃথিবীটা হয়ে যায় মৃত ও বোবার?
মহামারী মুছে দেয় ভেদরেখা, তফাৎ অর্থহীন সমুদ্র ও ডোবার। এই কবিতাটা আমার এতটাই ভালো লেগেছিল, মানে মন ছুঁয়ে গিয়েছিল। আমি প্রায় অনেক লাইভে আমি এটা শুনিয়েছি, যাতে অনেক মানুষ এটা শুনতে পান। খুব ভালো লেগেছিল কবিতাটা, এতটাই মন ছুঁয়ে গিয়েছিল। তো তারপরে আমারও একটি কবিতা আরেকটা শোনাচ্ছি, যেটা একেবারে আমরা জাতীয় সড়কের প্রায় উপরেই বাড়ি হলেও সেই সময়টা এতটাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল, মানে আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না যে সত্যি পৃথিবীটা মানে পৃথিবীর সভ্যতার চাকাটা একদম করে বন্ধ হয়ে গিয়েছে, একেবারে সব চুপচাপ নিস্তব্ধ চারিদিক। সেইটা দেখে আমার একটা লেখা, আমি সেটা পড়ছি। পৃথিবী কথা কও। চৈত্রের আসন্ন সন্ধ্যায় ভেসে আসে আজানের সুর। পাখিরা ফিরছে বাসায় সারিবদ্ধভাবে, যেমন তারা যায়। ছন্দপতন ঘটেনি তাদের, তবু যেন কোকিলের আহ্বান কানে বাজায় করুণ সুর। সাদা দুটো পায়রা এসে বসলো কার্নিশে, ওরা যে শান্তির দূত। ওরা কি জানাতে এসেছে? যুদ্ধ থেমে গেছে। নীরব শহর, স্তব্ধ জাতীয় সড়ক, জনমানব শূন্য চতুর্দিক। দ্বিতীয়ার চাঁদ শুধু হাসে, আঁখি মেলে সন্ধ্যা তারা। হে মানব, ধরিত্রীর শ্রেষ্ঠ জীব, তোমাকে পরাস্ত করেছে আজ অদৃশ্য এক ক্ষুদ্র মারণাস্ত্র। এই কি সভ্যতার নিদারুণ পরিহাস? অপলক দৃষ্টিতে চেয়ে থাকে বোবা পৃথিবী। বিধাতা কি বসেছেন সাধনায়? প্রলয় সন্ধ্যায় জপ করছেন কথা কও, কথা কও। ওই বেজে উঠেছে শঙ্খধ্বনি, তোমরা জয়ধ্বনি করো, বলো সবাই, পৃথিবী তুমি সুন্দর, আমি তোমায় ভালোবাসি। আরেকটা ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছিল, সেটা হলো কোভিডে যারা মারা যাচ্ছিলেন তাদের বডি দেওয়া হচ্ছিল না, বাড়ির আপনজনদের দেহ দেখতে পর্যন্ত দেওয়া হচ্ছিল না প্রথম দিকে। তো সেই যে স্ত্রী, তার বহুদিনের সঙ্গী, যে স্বামী মারা গিয়েছেন, বহুদিনের সঙ্গী স্ত্রী তাকে শেষ দেখা দেখতে পারল না। এই যে তার মানসিক অবস্থাটা, এটা সেই স্ত্রী, মানে তার তো মনে যে একটা ক্ষত রয়ে গেল, কষ্টটা সারা জীবন তাকে বইতে হবে। তো সেই বেদনাটা আমাকে স্পর্শ করেছিল, এবং সেটা থেকে আমার একটি লেখা, বিদায়, একটু শোনাই। হিমনিদ্রায় আচ্ছন্ন তুমি, হিংস্র আঁচড় উপেক্ষা করে নিরুত্তাপ, চিরতৃপ্তির ছায়া, দিব্য দৃষ্টি, অলিক স্পর্শে তোমার শেষ যাত্রা। বিসর্জনের রাত শুষেছে শেষ অশ্রুবিন্দু, নদীবক্ষে ভেসে চলেছে তোমার চিতাভস্য, চলেছে দিবসের প্রথম আলোর সন্ধানে। 43 বছরের একসাথে পথ চলা, আজ আমি জেগে থাকি একা, দীপ জেলে রাখি দ্বার প্রান্তে। বিচ্ছেদের শোকে কখনো মূর্ছিতা, যত সুখ স্মৃতি ব্যথা গীতি হবে নিত্য সাথী। আজ শুধু বিদায়ের ক্ষণে করো আশীর্বাদ। আবারও দেখা হবে তোমার সঙ্গে আমার, সেই ধূলিমাখা রাঙামাটির পথে, কিংবা বিস্তীর্ণ গহীন অরণ্যে জোনাক জ্বলা রাতে। বৃষ্টি স্নাত এক অপরাহ্নে রামধনু আঁকা আকাশের ক্যানভাসে, বিপাশার জলোচ্ছ্বাসে হিমালয়ের স্নিগ্ধ বরফে, নয় গ্রহান্তরে। তবু দেখা আমাদের হবেই, আজ বিদায়। বন্ধুরা, কেমন লাগছে একটু দেখি, আদৌ কি আমাকে সহ্য করা যাচ্ছে? জয়শ্রী, আচ্ছা আচ্ছা,
উনি তো ভালো গান করেন, যতদূর মনে পড়ছে। খুব ভালো লাগছে, ধন্যবাদ দিদি। মুনমুন বোস, ভালো লাগলো, অনেক ধন্যবাদ, আপনাদের অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন নতুন বছরে। আমরা যদিও এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি, তবু দেখা যাক, একটা আলোর দিশা আসছে, হয়তো আবার সবার সঙ্গে সবাই মিলতে পারবো, এই একটা আশা। একটি ছোট্ট কবিতা শোনাই, কবি কৃষ্ণা বসুর, মেয়ে মানুষের লাশ। সাঁকোর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ, আটকে আছে, বেরোতে পারছে না। তার মুখ ফেরানো রয়েছে সন্তানের দিকে, তার মুখ ফেরানো রয়েছে সংসারের দিকে, তার মুখ ফেরানো রয়েছে পুরুষের দিকে। প্রহারে প্রহারে তাকে পর্যুদস্ত করে গেছে যে পুরুষ, তার মুখ ফেরানো রয়েছে তার দিকে। বোকা, অভিমানী, আদর কাঙালি মুখ ফেরানো রয়েছে আজও জীবনের দিকে। সাঁকোর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ, আটকে আছে, বেরোতে পারছে না। এটা কবি কৃষ্ণা বসুর কণ্ঠে আমার শোনার সৌভাগ্য হয়েছিল, ওনাকে সামনে থেকে পেয়েছিলাম, মানে শুনতে পেরেছিলাম ওনার কণ্ঠে। কবিতাটিও খুব মন ছোঁয়া কবিতা। জানি না কতদূর ভালো করতে পারছি, একা একা বকে যাচ্ছি তো, সামনে নিজেকেই নিজে দেখতে হচ্ছে, এটা একটা খুব মানে ইন্দ্রাণী মজুমদার, খুব সুন্দর লাগলো, গলার আওয়াজ খুব মিষ্টি, ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আমাকে তো অভিজিৎ বসিয়ে দিয়ে চলে গেল, জানি না ওদের কেমন লাগছে। গ্রুপের বদনাম না হয় অভিজিৎ। আচ্ছা, দিদিরা আছেন? হ্যাঁ হ্যাঁ, অমনি অভিজিৎ অমনি চলে এসেছে। সুর ও সঙ্গীত সম্বন্ধে বলো, তাই বলছো তো? না, সুর ও সঙ্গীত সম্বন্ধে তো আমি যেটুকু আমার জানার মধ্যে আছে, আমি যবে থেকে তোমাদের গ্রুপে, তুমি যবে থেকে জয়েন করেছো, আমি যবে থেকে জয়েন করেছি তবে থেকে তো বললাম যে আমরা দেখছি যে লাইভগুলো হচ্ছে রবিবার করে, প্রত্যেকে দেখুন। সঙ্গীত শিল্পী গত রবিবারও খুব সুন্দর একজন গাইলেন, সঙ্গীত শিল্পী এসেছিলেন, বা প্রতি রবিবারই হবে, বাচিক শিল্পীরাও আসবেন। প্রত্যেকে দেখুন, ভালো লাগবে। ওদের কালচার মানে এমন নয় যে উল্টো পাল্টা কিছু হয় না, গ্রুপটা খুবই ভালো, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে খুবই ভালো। আমি অনেককে ইনভাইট করেছি, ভালো ভালো লেগেছে গ্রুপটার কাজকর্ম। এছাড়া তো ভাই আমার তো বিশেষ কিছু জানার মধ্যে নেই। আমি তোমাদের কথা বললাম, মাসিমার কথা বললাম, আর তুমি তো একজন সঙ্গীত শিল্পী। হ্যাঁ, এইটা আমার বলা হয়নি, অভিজিৎ ভট্টাচার্য একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ওনার মাও তো বেতার শিল্পী বললাম, ও সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত করে, বিভিন্ন অনুষ্ঠানে করে, আমাকে অনেক ছবি পাঠিয়েছিল, দেখেছি, গ্রুপেও পোস্ট করে। খুব ভালো, তুমি আরও এগিয়ে যাও, অনেক আশা, অনেক আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা, সব কিছু। আচ্ছা, এবারে আমি, সময়টা কি আছে, অমিতাভ দাশগুপ্তের একটি কবিতা শোনাই। আমার নাম ভারতবর্ষ। স্ট্রেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম
ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙানের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডেকবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। জল খেতে হবে। ঠান্ডা গরম ঠান্ডা গরম, ওয়েদারটা খুব বাজে। কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, কি তাই তো অভিজিৎ? একটু পড়ি, সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করি। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় পড়ছি। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়
মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা জয়ী চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। অভিরূপ, আচ্ছা, অভিরূপ দাশগুপ্ত এসছো। দিদি অসাধারণ, এই কবিতাটা জাস্ট দুর্দান্ত, আমার প্রণাম নিও। তুমি ভালো থেকো ভাই, খুব ভালো লাগলো তুমি সময় করে শুনতে এসছো, দেখছো, খুব ভালো লাগলো। একা একা বকে যাওয়া তো একটুখানি আমার নিজেরও বোকা বোকাই লাগে। যাই হোক, কিছু তো করার নেই, তবু তো অনেক লোককে শোনাতে পারছি। পূর্ণেন্দু পত্রীর একটি কবিতা বলি, সোনার মেডেল। আমি যদিও আঞ্চলিক ভাষা খুব একটা সরগর নই, আমি যেমন কবির লেখা আমি তেমনটি পড়ব। বাবু মশাইরা, গা গিরাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি সাফ সিকান শহর বানিয়েছেন গো বাবুরা। রোদ কেউটির গা থেকে খসে পড়ার উপর তৈরি একখানা লম্বা খোলস। মনের উনানে ভাতের হাঁড়ি হা হইয়া আসে খিদে। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ, পয়সা দিবেননি। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দুখানা করে আবার জুড়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট। বাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর। সোনার মেডেল দিবেননি। বাবু মশাইরা, সেই ন্যাংটা বেলা থেকে বড় শখ, ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলার হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দিবেননি। এক একটা লেখা মানে এত সুন্দর, কবিদের লেখাগুলো মানে গায়ে কাঁটা দেয়। মানে অনেকদিন ধরে তো আমাদের কৃষক ভাইরা রয়েছেন রাজধানীতে, এত শীত সহ্য করছেন, অনেক দুঃখ কষ্ট সহ্য করছেন। তাদের সম্মান জানিয়ে একটা কবিতা আমি বলি, কবি দীনেশ দাসের একটি কবিতা, কাস্তে। বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। নতুন চাঁদের বাঁকা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শত কাজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল চূর্ণ। ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ। কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে গলে পরিণত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনাই আসে ওই, চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানাই। এ মাটির কাস্তেটা বন্ধু।
আচ্ছা, উপমা গাঙ্গুলি বলছেন জয় গোস্বামীর একটি কবিতা শুনতে চাই। আচ্ছা, বেশ। উম, ধন্যবাদ, দেখছেন। আচ্ছা, কটা বাজে? একটা প্রেমের ছোট্ট কবিতা, রামচন্দ্র পালের একটি ছোট্ট প্রেমের কবিতা শোনাই। অর্পণ স্তব। তোমাকে দিচ্ছি সমুদ্র ঢেউ, তোমাকে দিচ্ছি সোনা, তোমাকে দিচ্ছি প্রতীক্ষা আর প্রত্যহ আনাগোনা। দিতে চাই যত প্রিয় অর্জন, দিতে চাই ঋতুমাস, এই তো দিচ্ছি, নেবে না আমার একক দীর্ঘশ্বাস। আজ ফিরে গেলে জেনে রেখো আর কোনো দিন আসবো না। পেয়েছি যখন একটা জন্ম, কেন ভালোবাসবো না? হয়তো কখনো কোটি বছরের কোটি জন্মান্তরে, কখনো হয়তো পৃথিবীতে নয় অন্য গ্রহের ঘরে, কখনো আবার তোমার আমার কোনো দিন দেখা হয়, তখনও কি এই অর্পণ স্তব তোমার যোগ্য নয়? তখনও কি তুমি চিনতে পারবে আজ যাকে পারলে না? আমি কি পারবো? তুমি কত কোটি কোটি বছরের চেনা। সারা জীবনের আয়ুর সীমানা তোমাকে দিচ্ছি লিখে, তোমার নামের ছাপা পোস্টার ছড়াচ্ছি দিকে দিকে। আজ ফিরে গেলে জেনে রেখো আর কোনো দিন আসবো না। পেয়েছি যখন একটা জন্ম, কেন ভালোবাসবো না? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আচ্ছা, বাংলা, আমাদের বাংলাকে নিয়ে আহ, তার সৌন্দর্য, তার রূপ নিয়ে অনেক কবিরাই লিখেছেন। একটি শোনাই। উম, বাংলা আমার, কবি অপূর্ব কুমার কুণ্ডু। বাংলা আমার নীল আকাশে আলোয় জাগা ভোর, বাংলা আমার শিউলি ফোঁটা নিকুনো ঘরদোর, বাংলা আমার জল থই থই শাপলা কুঁড়ি ভাসে, বাংলা আমার শিশির ফোঁটা সবুজ ঘাসে ঘাসে, বাংলা আমার তাল সুপুরি গাছের সারে সারে, বাংলা আমার কৃষ্ণচূড়া একা পথের ধারে, বাংলা আমার মেঠো পথেই খুশিতে পথ চলা, বাংলা আমার রাখাল বাঁশির দুপুর অসুধতলা, বাংলা আমার ঢেউ দোলানো সোনা রঙের ধান, বাংলা আমার একলা বাউল একতারাতে গান, বাংলা আমার ছোট্ট নদী নৌকোতে পাল তোলা, বাংলা আমার বটের ঝুড়ি জাপটে ধরে দোলা, বাংলা আমার সাঁঝের পিদিম মায়ের দুটি হাত, বাংলা আমার অন্ধকারে জোনাক জ্বলা রাত, বাংলা আমার রাম ও রহিম দুজন পাশাপাশি, বাংলা আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, বাংলা আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা শোনাই।
রাস্তা কারো একার নয়। অভিজিৎ বলছো নাইস, আচ্ছা ধন্যবাদ। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হৈ হৈ তাদের লাল চক্কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চির উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তার সামনে আরও সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। জল খাই। আচ্ছা, এক বন্ধু বললেন জয় গোস্বামীর একটি কবিতা বলতে। জয় গোস্বামীর ঈশ্বর আর প্রেমিকের সংলাপটা চেষ্টা করছি। অনেকদিন তো চর্চা নেই, দেখা যাক। ঈশ্বর আর প্রেমিকের সংলাপ। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে যদি ছিঁড়ে দেয় পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। বলো কি বলবে আদালত, কিছু বলবে কি এর পরও? যাও আজীবন অশান্তি ভোগ করো। একটা জয় গোস্বামীর ছোট্ট কবিতা। জয় গোস্বামীর প্রতিটা কবিতাই খুব সুন্দর। একটি ছোট্ট কবিতা বললাম, জানি না তোমার ভালো লাগলো কি না। আচ্ছা, এবার তো শেষ করতে হবে। তো আমি শেষ নিবেদনেই চলে যাই। নতুন বছর সকলের ভালো কাটুক, এই আশা। সকলকে শুভেচ্ছা ভালোবাসা। শেষ করব একটি আনন্দ, মানে সকলে যাতে এই বছরটা আনন্দ করে কাটাক, সেই আনন্দে থাকার কবিতা। আনন্দ, মনটাকে ভালো রাখা। সুকুমার রায়ের একটি কবিতা, আনন্দ। যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধূলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা,
যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্ত ধারায়, যে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরি, যে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি। ভালো লাগলো মুনমুন বোস, সকলকে ধন্যবাদ।